কে বিচারাধীন করে রেখে তাদের জুডিশিয়ালকে দিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। যেখানে 7,66,00,000 ভোটার ছিল সেখানে 6,44,00,000 ভোটার নিয়ে ইলেকশন কমিশন নির্বাচন ডিক্লেয়ার করেছে। 60 লক্ষ মানুষকে যে ঝুলিয়ে রেখেছে সেটা অবিলম্বে ইলেকশন কমিশনকে তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে সাপ্লিমেন্টারি করে অ্যাডিশনাল ভোটার লিস্টে নাম তুলতে হবে। কারণ আনুষ্ঠানিকভাবে যে মনোনয়নের ডেট 30শে মার্চ থেকে হবে তার আগেই এটা ইলেকশন কমিশনকে এগুলা মানুষের যে ভীতির সঞ্চার হয়েছে বা মানুষ যে ভীত সন্তুষ্ট হয়ে আছে এসআইআরের নামে প্রকৃতপক্ষে জেনুইন ভোটারদের এইভাবে বাদ রেখে নির্বাচন কোনোদিন স্বচ্ছ হতে পারে না। পাশাপাশি আপনারা জানেন যে গতকাল শাসক দলের 291টি আসনে দার্জিলিংয়ে 3টি বাদ রেখে 291টা আসনে প্রার্থী ডিক্লেয়ার করেছে। বাংলার মুখ্যমন্ত্রী তার আসল স্বরূপটা কালকে নিজেই প্রকাশ করেছে। তিনি বলেছেন যে পুরনো আরএসএসের নেতারা নাকি খুব ভালো ছিল, ওনার সঙ্গে খুব সুসম্পর্ক ছিল, আর এখনকার আরএসএসটা ওনার কথা মতো চলে না বা ওনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক নেই। আমি কিন্তু অনেক দিন আগে থেকেই বলেছিলাম বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি উপরে মুসলমানদের বলে যে গরুর দুধ দেয় তাদের লাত খাওয়া ভালো, কিন্তু প্রকৃতপক্ষে উনি যে আরএসএসের সঙ্গে সখ্যতা রেখে বা আরএসএসের সঙ্গে ওনার যে একটা নিবিড় সম্পর্ক আছে তিনি কালকে নিজেই সেটা প্রকাশ করেছে। তাই আমি বলবো যে বাংলার মুখ্যমন্ত্রীর মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা। মুসলিম সমাজের কাছে আমি প্রকাশ্যই বলবো, বাংলার মুসলিম সমাজের কাছে, যে এই আরএসএস মার্কা মুখ্যমন্ত্রী যেন চতুর্থবারের জন্য আর কোনো মতেই বাংলার এই মুখ্যমন্ত্রীর আসনে না বসতে পারে। তার জন্য আমরা আমাদের দলের তরফ থেকে আমরা টোটাল 182টি আসনে প্রার্থী দেব। তো আজকে তার আনুষ্ঠানিকভাবে কয়েকটি নাম আমরা আপনাদের জানাবো, খুব সংক্ষিপ্ত। সেটা মালদা আর মুর্শিদাবাদ এই কেন্দ্রিক, একটা পশ্চিম মেদিনীপুর, এটা নিয়ে টোটাল একটা সংক্ষিপ্ত ঘোষণা আজকে করছি। বাকি আগামী 22 তারিখ রবিবার বেলা ঠিক 1টার সময় টোটাল 182 বুঝতে যেটা বাকি থাকবে। মিম আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে জোটে থাকছে, কাজেই আগামী 22 তারিখে মিমেন কোন আসনে লড়বে আর আমরা টোটাল 182-র মধ্যে আমরা কত আসনে লড়ব সেটা আপনাদেরকে পরিষ্কার করব। তাই বাংলার মুখ্যমন্ত্রী যে কথা কাল নিজেই বলেছেন, স্বীকার করেছেন যে পুরনো আরএসএসের, কাজেই যারা বাবরি মসজিদ ভেঙেছে যে আরএসএস, তিনার সঙ্গে ওনার সুসম্পর্ক ছিল সেটা কাল প্রমাণ করেছেন। তাই বাংলার মুসলমানদের বলবো, যারা বাবরি মসজিদ ভাঙে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সুখ্যাতি থাকে, এত ভেতরে লাইন আপ থাকে, বাংলার মুসলমানরা যেন এই বাবরি মসজিদ যারা ভেঙেছিল, যাদের সঙ্গে ওনার এত সুখ্যাতি এত সুসম্পর্ক, সেই মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ যে আলাদা, সেটা যেন আগামী দিনে নো ভোট টু মমতা, নো ভোট টু টিএমসি, এটা আমরা ডাক দিচ্ছি। এবং এটা বলার জন্যই আপনাদের ডেকেছিলাম। এবং সংক্ষিপ্ত যে প্রথম ফেজের যে প্রার্থী তালিকা সেটা আপনাদের আমি আমার কোনো পেপারস না দেখেই আপনাদের বলে দিচ্ছি। প্রথমে বর্ধমানের পূর্বস্থলী বাপন ঘোষ, উত্তরস্থলী কোনটা তোমার? উত্তর পূর্বস্থলী উত্তর। বাপন ঘোষ আমাদের শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি, ও ওখান থেকে কন্টেস্ট করবে। আমি হুমায়ুন কবির 70 রেজিনগর এবং 74 নওদা দুটো কেন্দ্র থেকে কন্টেস্ট করব। 70 রেজিনগর মুর্শিদাবাদের আমার হোম সিট, আমি যেখানে 2011-তে সেখানে এমএলএ ছিলাম, সেই 70 রেজিনগর এবং 74 নওদা, যেখানে টিএমসি সাইনা মমতাজ এমএলএ এক্সিস্টিং ছিল, আবার সে পুনরায় টিকিট পেয়েছে।
আমি সেখানেও কন্টেস্ট করব। ইয়াসির হায়দার, অপূর্ব সরকার যেখানে 4 বারের এমএলএ, এবারও কন্টেস্ট করছে টিএমসির হয়ে, সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি, তার বিরুদ্ধে আমাদের দলের ক্যান্ডিডেট ইয়াসির হায়দার। এছাড়াও বেলডাঙ্গা, 71 বেলডাঙ্গা, সেখানে আমাদের দলের স্টেট ইউথ প্রেসিডেন্ট সৈয়দ আহমেদ কবির, সে কন্টেস্ট করবে বেলডাঙ্গা 71 বিধানসভা থেকে। এছাড়া রয়েল ইসলাম, মালদা রতুয়া, আমাদের দলের হয়ে কন্টেস্ট করবে। রতুয়া যেখানে সমর মুখার্জি এমএলএ আছে, সেখানে আমাদের রয়েল ইসলাম করবে। মালতীপুর যেখানে আব্দুর রহিম বক্সি টিএমসির জেলা সভাপতি, ওখানে আবু মিন্নাত শেখ কন্টেস্ট করবে। এছাড়াও বৈষ্ণবনগর, মুস্করা বিবি, মালদা বৈষ্ণবনগর, ও কন্টেস্ট করবে। শহীদ আবু শহীদ, ও কন্টেস্ট করবে মানিক চক থেকে, মালদা। এছাড়াও সুজাপুর থেকে আমাদের কন্টেস্ট করবে, নাম বলে গেলাম, নাসিমুল হক। সৈয়দ আমাদের খুবাই আমিন সাহেব, আমি যেখানে এক্সিস্টিং এমএলএ 69 ভরতপুর, ওখান থেকে আমাদের পীরজাদা খোয়েব আমিন সাহেব কন্টেস্ট করবে। আপনার কোনটা আছে? বেহালা বেহালা পূর্ব, নামটা বলে অনুপম রহদ্দি, উনি বেহালা পূর্ব থেকে কন্টেস্ট করবে, কলকাতা। এছাড়াও আমাদের আরও অনেক লিস্ট তৈরি আছে। 22 তারিখে আমরা পূর্ণাঙ্গ লিস্ট আপনাদের জানিয়ে দেব। টোটাল 182 জন আমাদের দলের হয়ে মিম, হ্যাঁ, এছাড়াও ফারাক্কা ইমতিয়াজ মোল্লা, ফারাক্কা, সে কন্টেস্ট করবে। তাছাড়া আমাদের হরিয়ারপাড়া বিজয় শেখ, যেখানে নিয়ামত হাজি এমএলএ আছে, সেটা মুর্শিদাবাদের হরিয়ারপাড়া বিজয় শেখ কন্টেস্ট করবে। আরও অনেক ক্যান্ডিডেট আমাদের রেডি আছে। আমরা ফাইনাল ফেজ বা ফাইনাল লিস্ট আমরা আগামী 22 তারিখ রবিবার আমরা অবশ্যই আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাবো। আমার নেতৃত্বে আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে মিম থাকবে। মিমরা কত আসনে করবে, মিমের নেতৃত্ব ওয়াইসি সাহেব, তাদের যে রাজ্যের অবজারভার, তাকে রাত্রেই পাঠাচ্ছে, আমার কাছে আসবে। কালকে আরেকবার আপনাদের সকালে আমি টাইমলি যৌথ প্রেস বিবৃতিতে কালকেও কিছু আংশিক লিস্ট আপনাদের। তো হঠাৎ বদল হওয়ার অন্য কোনো কারণ নেই। আমার হোম সিট তো রেজিনগর আগেই বলেছিলাম, আর বেলডাঙ্গা 71-তে ঠিক বলেছেন কন্টেস্ট করব বলে ওয়ালিংও করা হয়ে গেছিল। সেখানে বিশেষ কারণে যে রেজিনগরের এমএলএ, তাকে আগেই দল আমার কাছে হারের ভয়ে সরিয়ে নিয়েছে, তাকে বেলডাঙ্গায় নিয়ে গিয়েছে। এটা দলের নৈতিক পরাজয় আগেই স্বীকার করে নিয়েছে। তো তারপরে তাকে নিয়ে গিয়েছে বেলডাঙ্গা। তো বেলডাঙ্গাতে যে আমার কাছে রেজিনগরে 68,000 ভোটে জিতে থাকা এমএলএ যে আমার সাথে কন্টেস্ট করার সাহস করছে না, তা আমি মনে করি বেলডাঙ্গায় তাকে নিয়ে গিয়েছে, তার সাথে আমার আর কন্টেস্ট করাটা শোভা পায় না। তাই আমি ওখান থেকে সরে গিয়ে আমাদের স্টেট লিডার, আমাদের স্টেট প্রেসিডেন্ট সৈয়দ আহমেদকে ওখানে কন্টেস্ট করাচ্ছি। স্যার দেখুন, মিমের সম্বন্ধে আমি কোনো বেশি কথা বলবো না। যারা সর্বোচ্চ নেতা, তাদের সঙ্গে আমার যা কথাবার্তা হয়েছে, তাতে আমার সাথে পূর্ণাঙ্গ জোট হচ্ছে, হবে। আপনারা আগামী দিনে মিলিয়ে নেবেন। হ্যাঁ, অধীর চৌধুরী দাঁড়াচ্ছে। অধীর চৌধুরীর সঙ্গে আমার দীর্ঘ 2023 সালের ডিসেম্বর মাসে তার দিল্লির বাড়িতে একবার দেখা হয়েছিল, চেল্লা কুমার, তখন ওয়েস্ট বেঙ্গলের দায়িত্ব ছিল এআইসিসির।
সিডব্লিউসির মেম্বার। তারপরে লাস্ট গত দুদিন আগে কোনো একটা এয়ারপোর্টে দেখা হয়েছে, কথা হয়েছে, সৌজন্যতা বিনিময় হয়েছে। আমি বলেছি প্রকাশ্যই যে বহরমপুরে অধীর চৌধুরী কন্টেস্ট করলে তাকে জেতানোর জন্য আমার তরফ থেকে সর্বত্র সহযোগিতা পাবে বা করবে। মোহাম্মদ সেলিম দাঁড়াচ্ছে না, কাজেই এসব প্রশ্নের কোনো উত্তর নেই। জোট আমি কারোর সঙ্গেই বললাম তো, মিম আছে, আর আজাদ সমাজ পার্টি তো নিজেই রাজ্য সভাপতি, সে দল ছেড়ে দিয়ে আমার দলে জয়েন করেছে। আমি তাকে জঙ্গিপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছি, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট করেছি। সে ফারাক্কায় কন্টেস্ট করছে। আরও যারা 3-4টে ছোট ছোট পার্টি আছে তারা 22 তারিখে দেখতে পাবেন যে কারা কারা থাকবে, কারা থাকবে। লোগো আমাকে যে শর্ট সময় সেই লোগো পেতে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছিল, হয়ে যাবে সেটা আমাদের জানা ছিল। স্বাভাবিকভাবেই আমাকে গত সোমবারে হঠাৎ করে যেতে হয়েছিল দিল্লি। সেখানে একটা কোর্টের নির্দেশ পেয়ে গেছি, কোর্ট ইলেকশন কমিশনকে নির্দেশ দিয়েছে 7 ডেজের মধ্যে আমাকে লোগো দিয়ে দিতে। আমার যে 3টে চয়েস আছে, ফার্স্ট চয়েস যা আছে, সেকেন্ড চয়েস যা আছে, থার্ড চয়েস, তার মধ্যে লোগো আমি আগামী 7 দিনের মধ্যে পেয়ে যাব। নন্দীগ্রামেও আমার প্রার্থী অলরেডি ঠিক হয়ে আছে, আর ভবানীপুরে আমি একজন নন বেঙ্গলি মুসলিমকে প্রার্থী করব, সেটাও আপনি 22 তারিখে আমার পেয়ে যাবেন। কি বলবো, রাজ্য শাসক দল অনেক বড় বড় কথা বলছে। কেউ এতদিন কুণাল ঘোষরা বলছিল 250 সিট নিয়ে আবার ড্যাংডেঙ্গি জিতবে। তো তাদের আমি দেখলাম একটা খবরের চ্যানেলে, যে একটা কাগজেও দেখলাম মন্ত্রী সহ 74 জন রানিং প্রার্থীকে যারা সরিয়ে নেয় তারা লড়াইয়ের আগেই হেরে বসে আছে। কাজে এসব গালগপ্পর আর কোনো মূল্য নাই আগামী দিনে। কাজেই ইলেকশন হতে দিন, 4 মে আসতে দিন, কে কোথায় থাকবে সেদিনকে প্রমাণ হয়ে যাবে। এটা হওয়ারই ছিল, কারণ রাজ্যের প্রশাসন তো তৃণমূলের গোলাম হয়ে কাজ করে। সে ডিজি বলুন, আর চিফ সেক্রেটারি বলুন, হোম সেক্রেটারি বলুন, এডিজি ল অ্যান্ড অর্ডার বলুন, রাজ্যের এসপিরা বলুন, আর থানার ওসিআইসিরা বলুন। তা এটাই হওয়ার ছিল। এটা গণেশ কুমারজি করছে, খুব ভালো লাগছে। যেহেতু উনি 2টো ফেজে ইলেকশনের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন, ওনাকে তো পিসফুলি চ্যালেঞ্জ মানে ইলেকশনটা করতে হবে। তাহলে যদি তৃণমূলের তল্পিবাহকদের দিয়ে যদি প্রশাসনে রেখে নির্বাচন করে, আবার একটা রক্তক্ষয়ী নির্বাচন হতে পারে। তার জন্য তিনি আগে থেকেই ব্যবস্থা নিচ্ছেন। তিনার হাতে যখন সেই ক্ষমতা আছে তিনি করছেন, করতে এটা তো বাধা দেওয়া কারো উচিত না। আমি স্বাগত জানাচ্ছি ইলেকশন কমিশনকে। প্রার্থী দেব, কিন্তু সেটা অনেক পলিটিক্যাল লোকদের অনেক রকম কম্পালশন থাকে। ওটা আপনি এখন কি করে এই প্রশ্নের উত্তর হবে? প্রার্থী দিলে যতটা সহজ হবে, না দিলে একটু কঠিন হবে। আমিও 43 বছর পলিটিক্স করছি। মুর্শিদাবাদ জেলায় কার কোথায় অঙ্ক আছে, কোন অঙ্কে কাকে ঘায়েল করতে হবে, আমাকে খেলতে দিন না আমার মতো করে। অধীর বাবুর সঙ্গে তো আপনার ফেস টু ফেস দেখা হয়েছে, আপনি বলেছেন যে আপনি সহযোগিতা করবেন, কিন্তু অধীর বাবু শুধু তো নিজের কেন্দ্র বহরমপুর নয়, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, নদিয়া জেলাতেও একাধিক জায়গায় প্রার্থী দেবেন। তাদের ক্ষেত্রে আপনার স্ট্যান্ড পয়েন্ট? তেনাদের বিরুদ্ধে অল আউট আমিও লড়ব। কংগ্রেস যেখানে যেখানে প্রার্থী দেবে আমার কোনো বাধা দেওয়ার এখতিয়ার নেই, অধিকার নেই, আমি বাধা দেব না। সিপিএম যেখানে যেখানে প্রার্থী দিয়েছে 192, বাকি আরও যেখানে দেবে আমার তা নিয়ে কোনো বক্তব্য নেই। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করবে এবং কন্টেস্ট করবে কাকে কাকে দিয়ে, এটা তাদের অধিকার। আমি 182টা আসনে প্রার্থী দেব। সৌজন্যতা যেমন অধীরের ক্ষেত্রে দেখাবো, আর একটা দেখাতে পারি যেটা নওশাদ, সে যে ভাঙড়ে লড়ছে তার বিরুদ্ধে শওকতকে দিয়েছে, সেটাও আমার আগামী দিনে, ওদের সাথেও কোনো জোট হচ্ছে না, কিন্তু নওশাদ যাতে বিধানসভায় যায়
সেটা কিভাবে কি করা যায় সেটা নেক্সট দিনে ভেবে বলবো। মানে ব্যক্তিগতভাবে নওশাদ আর অধীরকে হ্যাঁ, আর যদি সেলিম দাঁড়াতো সেলিমের ক্ষেত্রে করতাম, কিন্তু যেহেতু সেলিম কন্টেস্টই করছে না আর প্রশ্নই নেই। दादा थोड़ा हिंदी में कर लेते हैं। आज आप पहले कैंडिडेट लिस्ट की घोषणा कर रहे हैं, टोटल कितने कैंडिडेट के नाम की घोषणा कर रहे हैं आज? मैं तो काउंट नहीं किया, तो आपको कितना कितना दिया तो देख लीजिए। सबसे पहले आप कौन सी सीट से लड़ेंगे ये बताइएगा। मैं तो 70 रेजीनगर और 74 नौदा दोनों सीट से मैं कंटेस्ट करूँ। दादा भरतपुर में क्या हुआ? भरतपुर में मेरा स्टेट प्रेसिडेंट खुबाई अमीन पीरजादा वो कंटेस्ट करेगी, वो जीतेंगी। वो यासिर हैदर भी जीतेगी, वो अपूर्व सरकार भी चुनाव हारेगी। ये मेरा साफ साफ कहा गया। दादा उस जगह पे तृणमूल कांग्रेस मुस्तफिजुर रहमान को मैदान पे उतारा है, क्या कहना चाहेंगे? वो भी 3rd पोजीशन लेंगे। दादा बेलडांगा में जहाँ पे बाबरी मस्जिद बना रहे हैं आप, वहाँ से कौन से कैंडिडेट चुनाव लड़ेंगे आपकी पार्टी से? वो तो बेलडंगा जो मेरा क्षेत्रीय है, जो बाबरी मस्जिद बन चुके है, वो छेतिनिया जो NH संलग्न जो एरिया में हो रहा है, वो तो 70 रेजीनगर कॉन्स्टिट्यूशन के अंदर है। और दादा बाकी जो कैंडिडेट हैं उनके नामों की घोषणा कब करेंगे? क्या हर एक सीट में अगले 22 तारीख सीट में आप 182 182 सीट में मैं चुनाव में उतरेगी। दादा कौन कौन से पार्टी के साथ आपका गठबंधन की बात हो रही है? क्या MIM से बात हो रही है गठबंधन के लिए? काल भी रात में बात हुआ। आज उनको आदिल हसन वो बिहार में जो क्षेत्र में 300 वोट में चुनाव हार गया, वहाँ से इफ्तार पार्टी बना के मैं ही यहाँ कलकत्ता में इफ्तार पार्टी बनाऊंगा, और वो वहाँ बना के रात में आएगा, रात में ही मेरा साथ मीटिंग होगा। वो क्या बात भेजा है वासी साहब, उनको लेके रात में बातचीत करके काल फिर 12 बजे पहले आपको यहाँ पेश बुला के। लेकिन दादा MIM के जो राज्य के है ऑफिस बेरर, उनका कहना है कि कोई गठबंधन नहीं हो रहा है किसी भी पार्टी के साथ। मैं इनको कोई जवाब नहीं दूंगी। मैं मेरा जिला में एक असदुल्ला बोल के एक डिस्ट्रिक्ट प्रेसिडेंट है, वो TMC को लेके काम कर रहा है। 10 सीट को वो उनका पैड में उम्मीदवार ऐलान किया, तो इनको मेरा पार्टी होते तो साथ साथ मेरे के 6 साल के लिए नहीं, अनिर्दिष्ट काल के लिए इनको निकाल देते हैं पार्टी में। तो यही है मीम का, ये सब चल रहा है। तो ये कहाँ के लिए काम करेगा, कहाँ के पैसा लेके क्या बोलेंगे, इनको जवाब देने का मेरा जिम्मेदारी है ही नहीं। दादा भवानीपुर में क्लोज कॉन्टेस्ट होने वाला है, शुभेंदु अधिकारी ममता बनर्जी आमने सामने होंगे, क्या आप भवानीपुर में भी कैंडिडेट को फील्ड करेंगे? भवानीपुर क्या होगी तो आम जनता जो बोतम जो दाबेगी उसके बाद मालूम हो जाएगी कितना। आप कैंडिडेट दे रहे हैं? मैं तो एक नॉन बंगाली मुस्लिम को वहाँ उम्मीदवार खड़ा करूँगा। और नंदीग्राम में दादा? नंदीग्राम में तो ऑलरेडी है, वो एडवोकेट है एक मुसलमान, वो कलकत्ता में ही रहने वाले हैं, वो भी उम्मीदवार होंगे शुभेंदु अधिकारी को खिलाफ। दादा आज पहले चरण में आपने कितना कुल मिला के कैंडिडेट का नेम अनाउंस किया? तो मैं गुना नहीं 15 हो गया। 15 জন, 12 থেকে 15 জন ना 15 क्यों छोड़ना चाहते हो? दादा आप भरतपुर क्यों छोड़ना चाहते हो? भरतपुर पहले ही तो मैं छोड़ दिया। भरतपुर को मैं एग्जिस्टिंग था। ये ममता बनर्जी और अभिषेक बनर्जी मेरा पीछे इतना बड़ा गलत मेरे को समझाया, जो मेरा 2 ब्लॉक प्रेसिडेंट चेंज करने के लिए अभिषेक को 19 मार्च 2024 में डायरेक्ट बोला, तो वो पैसा के आगे देखा, वो पैसा लेके वो को नहीं हटाया, तो उनको प्रतीक जैन 2 करोड़ रुपया लेके उनको उम्मीदवार किया, तो उनको खिलाफ क्यों चुनाव लड़ेगी? मैं उनको हरा के इनको जवाब दूंगी। हाँ, बंदरे पार्ट से ऑलरेडी है मेरा।
दादा बांग्ला একটা প্রশ্ন করছি दादा সেটা अच्छा হচ্ছে एक যে सेकंड लास्ट कांग्रेस का जो कैंडिडेट एक सेकंड लास्ट ये ये क्या लगता है आरएसएस का दादा आप जो वन बाय वन आरएसएस के आरएसएस को लिए हेल्प किया तृणमूल कांग्रेस को कैंडिडेट क्या लगता है? तो खुद ममता बनर्जी क्या बोला, जो मैं पुराना आरएसएस को साथ अच्छा रिलेशन था, वो लोग अच्छा था, भला था, और आज का दिन में उनको कोई कोऑपरेशन नहीं कर रही है, तो खुद ममता बनर्जी ने बोला, मेरी का बात नहीं है, वो ममता बनर्जी खुद बोला ना। कल उनको पूछिए उनका साथ कितना दिन से अटल बिहारी वाजपेयी जी, मुरली मोहन जोशी, एल के आडवाणी के साथ कितना रिलेशन था, वो तो उनको पूछिए। दादा आखिरी सवाल है, आपके चुनाव लड़ने से क्या तृणमूल कांग्रेस को नुकसान और बीजेपी को फायदा हो सकता है? वो मेरा बोलने का कोई ज़रूरत नहीं है, किसका फायदा होगा वो आम आदमी निर्णय लेगा। वो कोई वोटर कोई बाप का नहीं है, वोटर उनका ही है, उनका सिद्धांत तो वो लेंगे। वो बीजेपी फायदा लेगी न तृणमूल को हटा देगी, वो तो मेरा काम नहीं है वो देखने का। मेरा पार्टी कैसा रिजल्ट करेगी, शानदार रिजल्ट करेगी, वो आप चौथा में आने दीजिए, वो सब क्लियर हो जाएगी। दादा अधीर रंजन चौधरी कैंडिडेट होगा तो आप क्या उनको हेल्प करेंगे? अधीर रंजन चौधरी कैंडिडेट होगा तो आप क्या उसके लिए हेल्प करेंगे? भाई पॉलिटिक्स में कोई ऊपर से हेल्प करना, कोई नीचे से करना, कोई अंदर से सपोर्ट देना, वो आपको देखने का ज़रूरत नहीं है। आप देख सकते हैं अगले दिन क्या होगा, जो चुनाव का जो रिजल्ट आएगा चौथा में, उसी दिन आप मालूम पड़ जाएगा जो अंदर से किसी को कौन सपोर्ट दे रहा है और उनको साथ सपोर्ट ले रहा है। दादा 2 सीट से क्यों चुनाव लड़ रहे हैं और 1 सीट से नहीं? मेरा जरूरत है कोई एक सीट रिजर्व रखने के लिए। मैं दोनों को आज को दिन में आपको ऐलान कर देते हैं, मैं 70 रेजीनगर में 80,000 वोट में चुनाव में जीतेगी, और वो नौदा में 30 से 40 हजार में जीतेगी। तो बाद में एक रखेंगी एक छोड़ेंगी, किसको उनको लेके आएगी वो तो मेरा मैटर है ना, ये पूछने का क्या जरूरत है आपका। বাংলা একটা শেষ প্রশ্ন করছি, সেটা হচ্ছে কালকে তৃণমূলের প্রার্থীদের আগে ঘোষণা হওয়ার পর বিভিন্ন জায়গায় ক্ষোভ বিক্ষোভ হচ্ছে, অনেকেই বলে ফেলছে যে টাকার কাছে হেরে গেলাম, আপনি তো ক্যান্ডিডেট হতে নয়, টাকার কাছে। হুমায়ুন কবিরকে কোনোদিন টাকা দিয়ে কি কংগ্রেস বলুন কি তৃণমূল বলুন বিজেপি, কারণ হুমায়ুন কবির এমন একজন ব্যক্তি, বিজেপির পার্লামেন্টের ক্যান্ডিডেট ছিল 2019-এ 11 মুর্শিদাবাদ, 70 রেজিনগর কংগ্রেসের ক্যান্ডিডেট ছিল 2000 জন্মলগ্নেতে। টাকার কাছে হেরে তো মনিরুলকে জিজ্ঞেস করেন, তারা বলছে টাকার কাছে হেরে মনিরুলকে যে ফারাক্কার এমএলএ মনিরুলকে জিজ্ঞেস করুন, মোহাম্মদ আলীকে জিজ্ঞেস করুন। মোহাম্মদ আলীর কথায় আমাকে সাসপেন্ড করেছিল, সেই মোহাম্মদ আলী কালকে কেন, কুখ্যাত গরু প্রচারকারী যে তিহার জেলে ছিল, তার জামাই ডাক্তার আজিজ, তাকে কত টাকার বিনিময়ে লালগুলায় ক্যান্ডিডেট দিচ্ছে। ওটা যদি মোহাম্মদ আলী তার সাথে কম্পিটিশন করতে পারত, প্রতীক জৈনকে যদি আরও বক্স ভর্তি করে দিতে পারত, তাহলে মোহাম্মদ আলী পেত। ওটা তো ওদের ব্যাপার, ওরা বিজনেস করতে নেমেছে, ওরা ভোট নেবে কামাবেও। এটা তো হুমায়ুন কবির মানবে না বলেই তো আজ হুমায়ুন কবিরকে আম জনতা উন্নয়ন পার্টি খুলতে হয়েছে। दादा ये तो हिंदी में बता दीजिए। भाई इतना परेशानी क्यों कर रहा है भाई? था मनिरुल इस्लाम, उसको टिकट नहीं दिया गया है, क्या कहेंगे? और जगह जगह मनिरुल इस्लाम को पूछना चाहिए। कल जो मैं दिल्ली से 1 बजे फ्लाइट पकड़ के 3 बजे 20 मिनट में कलकत्ता में उतरा, वो इलेक्शन का ऑफिस में काम था। सीधा मैं 3:30 बजे गाड़ी मूवमेंट किया, तो बाबरी मस्जिद में गए, मेरा इफ्तार 5 मिनट देर हो गया। इफ्तार खुलने के बाद मैं धुलियान पहुंचा रात 8:30 बजे, तो वह हजारों आदमी टीएमसी को गाली दे रहा है, आमिरुल को चोर बोल रहा है, आमिरुल को वोट नहीं दूंगा, टीएमसी के वोट नहीं दूंगा। मेरा 2 घंटा रात में 9 बजे से 11 बजे तक मेरा को 3 किलोमीटर आम जनता मेरे को हटाया। मेरा पास जो सिक्योरिटी था, मेरा फुटेज है, देखने चाहिए, मैं दिखा दूंगा। यही हालत है मुर्शिदाबाद में। अगले दिन मैं बोला टीएमसी को हालत मुर्शिदाबाद में 0-0-0 होगा।
दादा आप सत्ताधारी पार्टी के विधायक रह चुके हैं, क्या लगता है भवानीपुर क्षेत्र में क्या हो सकता है? वो मैं नहीं कहना चाहते हैं। इतना दिन से लीडरशिप दे रहा है ममता बनर्जी, सत्ताधार प्रतीक है, तो उनका एक बार शुभेंदु को 1956 वोटे वो हार गया। बाद में क्या होगा वो चौथा में मालूम हो जाएगा।